পৃথিবীতে সবচেয়ে বেশি টাকা লাগে বাংলাদেশে রাস্তা করতে, ব্রিজ করতে, কালভার্ট করতে। অতএব এই লুটপাটের যে খরচের ব্যাপারটা আছে এইটা বন্ধ করতে হবে। এরপরে দেখেন যে আমরা খরচ কোথায় কমাবো। আমাদের লোন নেওয়ার যে হিড়িক পড়ে গেছে আননেসেসারি, কোথায় দেখেন এই যে আদানির বিদ্যুৎ, আমাদের প্রয়োজন ছিল না তো। সরকার বলছে আমাদের 29-30 হাজার মেগাওয়াটের ক্যাপাসিটি আছে, ক্যাপটিভ চার্জ বাদ দিলেও আমাদের 25 হাজারের ক্যাপাসিটি আছে। তাহলে আদানি থেকে আমাকে 1,500 মেগাওয়াট বিদ্যুৎ কেন কিনতে হবে? আমি যে তাকে বছরে বছরে মানে 1 বিলিয়ন, 2 বিলিয়ন, 3 বিলিয়ন ডলার দিচ্ছি, আমি তো খরচ সেভ করছি না তো দেশের জন্য, রাষ্ট্রের জন্য। তো এই ধরনের অযথা প্রচুর প্রকল্প আছে যেটা দিয়ে বাংলাদেশ রাষ্ট্র সরকার লুটপাটটা জারি রেখেছে, সে খরচ কমাচ্ছে না। এরপরে দেখেন এই সব কিছুর রেজাল্ট হচ্ছে যে আপনি দায় এবং দেনাতে আটকে যাচ্ছেন বারবার। আপনাকে বারবার এই ঋণ করে করে ঘি খেতে খেতে একটা জায়গাতে এসছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্র দেউলিয়া হওয়ার পথে চলে গেছে। কারণ সে এমন একটা ঋণের মানে ছন্দে আঁকড়ে পড়ে গেছে যে এই ডেট ট্র্যাপ থেকে সে বের হইতে পারবে না। এই জন্য আমরা জাতিকে সতর্ক করছি যে আপনারা বাজেট নামক এই যে প্রতি বছরের যে রাষ্ট্রীয় অনির্বাচিত সরকারের যে চাঁদাবাজি, এই চাঁদাবাজি সম্পর্কে আপনাদেরকে জবাবদিহিতার আওয়াজ তুলতে হবে। যে আপনি যে ট্যাক্স দিচ্ছেন আপনি কেন দিচ্ছেন, এই যে ট্যাক্স দিচ্ছেন এই ট্যাক্সের বিপরীতে আপনি কোন সেবা পাচ্ছেন, কোনটা পাচ্ছেন না। সরকারি অফিসের কোন কোন সেবা আসলে আমরা পাচ্ছি, পাসপোর্ট করা থেকে শুরু করে, এনআইডি বের করা থেকে শুরু করে, টিন বের করা, সার্টিফিকেট বের করা, ঘুষের টাকা, ফি হচ্ছে 1,000 টাকা, 2,000 টাকা, ঘুষ দিতে হয় 5,000 টাকা, 10,000 টাকা, প্রত্যেকটা ডিপার্টমেন্ট। তাহলে রাষ্ট্রের এগুলোও তো ট্যাক্সেশনের মধ্যে চলে যাচ্ছে খরচ। এটাও তো ইনডাইরেক্ট ট্যাক্সেশন, অবৈধ কর। প্রত্যেকটা আপনি ট্যাক্স দিতে যান, কর কমিশনার আপনাকে বিপদে ফেলে টাকা নেবে যে কী ব্যাপার আপনি হঠাৎ করে ট্যাক্স দেওয়া শুরু করতেছেন, তো গত বছর ট্যাক্স দিলেন কিনা, আগের বছর দিলেন কিনা, খোঁজ লাগাবে। খোঁজ লাগায় আপনাকে বিপদে ফেলবে। তা আপনি যদি বিপদে পড়তে না চান তো লোকে আবার 50,000 টাকা কর ট্যাক্স দেন। এটা হচ্ছে ইললিগাল ট্যাক্স। তো বাংলাদেশ এই রাষ্ট্রটা হচ্ছে অবৈধ বৈধ চাঁদাবাজির একটা সিন্ডিকেট, একটা মাফিয়াতে পরিণত হয়েছে। এই জন্য আমরা বলছি, জনগণকে সতর্ক করছি, আপনাকে বুঝতে হবে যে আপনার টাকা কিভাবে চুরি হচ্ছে, কে কে চুরি করছে এবং এই চুরিটা আপনি কিভাবে বন্ধ করতে পারবেন। শুধুমাত্র বাজারে গিয়ে আপনি মানে হাপিশ্বাস করলে হবে না যে আমি তো আসলে কুলোতে পারছি না, আমি তো আসলে চলতে পারছি না, এটা বলাটা এনাফ না। এই রাষ্ট্রটা একদিন এইভাবে ঋণগ্রস্ত হতে হতে দেউলিয়া হয়ে যাবে। তাই আমরা জাতিকে সজাগ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের দলের পক্ষ থেকে আমরা বলছি যে প্রস্তাবিত বাজেটটা একটা অবাস্তব বাজেট। এটার 50% এই রাষ্ট্র সরকার বাস্তবায়ন করতে পারবে না। যে রেভিনিউ কালেকশন, যে রাজস্ব আদায়ের পরিকল্পনা করেছে তারও 60-70%-এর বেশি সেটা কালেকশন করতে পারবে না। যে পরিমাণ ঋণের পরিকল্পনা করছে, বাংলাদেশ রাষ্ট্রকে এই পরিমাণ ঋণও এখন আর দেবে না। কারণ আপনার এত ঋণ আটকে আছে, নতুন কোনো সংস্থা নতুন করে ঋণ দেবার ক্ষেত্রে আরও 10 বার 20 বার আপনাকে ভাববে। এবং ইন্টারন্যাশনালি যে ক্রেডিট রেটিং আছে, আমার রাষ্ট্রের ক্রেডিট রেটিং মানে ঋণ পাবার সম্ভাব্যতার যে যাচাইয়ের একটা নীতিমালা আছে, এখানে আমরা আগের থেকে অনেক নিচে নেমে গেছি। তো এই স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার, মুডিজ এরকম বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা বাংলাদেশের ক্রেডিট রেটিংকে নিচে নামিয়ে দিয়েছে। তো এই বাস্তবতায় যে বাজেট ঘোষণা করা হচ্ছে, টোটাল বাজেটটাই হচ্ছে যে একটা নামকাওয়াস্তে বাৎসরিক মানে স্পোর্টসের মতো হবে আর কি, অ্যানুয়াল এক্সারসাইজের মতো আর কি। এটা দিয়ে এই রাষ্ট্রের প্রত্যেক দিনকার আমার আপনার গরিব মানুষের যে কষ্ট, মূল্যস্ফীতি, জিনিসপত্রের দাম কমানো, সিন্ডিকেট, মাফিয়া, টাকা লুটপাট, পাচার, এর কোনোটা বন্ধ হবে না। তো আমার বাজেট বক্তব্যের ব্রিফিং এখানেই আমি শেষ করছি। এ পর্যায়ে আমি দলের সদস্য সচিব জনাব মুজিবুর রহমান মঞ্জুকে বলছি কনক্লুড করবার জন্য।